হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বিরোধী কাজ করে ভারত। এরপর চলে গতি মিডিয়ার মিথ্যাচার। কিন্তু আন্তর্জাতিক মানের নেতা ডক্টর ইউনূসের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না মোদি প্রশাসন। ঘটনা A new Bangladesh, a changing Bangladesh, ladies and gentlemen. That's what we are fighting for a long time. এইসব রাজনীতিবিদদের ডেকে নিয়ে ফাঁসির মঞ্চে দেওয়া দরকার। উনার মতো চতুর মানুষ এই পৃথিবীর কোনো হেড অফ স্টেট মানে এর আগে দেখা নাই উনার মতো না। সবাই ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। আসলে কি ডক্টর ইউনূস খুব ভালো করছে? এই জন্য মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা, এগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই? শেখ হাসিনার চাইতে খারাপ আর কি শাসক? হিটলার, মুসোলিনি, চেঙ্গিস, হালাকু, জাতির কথাই বলা হয় না, এমনকি আবু জাহেলের চাইতেও। জনগণকে বুঝতে না দিয়ে ডক্টর ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একটা খুশি সংবাদ দিতে আসছি আপনাদেরকে। বিশ্ব শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে অত্যন্ত গোপনীয় ভাবে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। দুর্বল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের অচল বিমানবন্দরকে সচল করা হচ্ছে, বানানো হচ্ছে বিমান ঘাঁটি, এমন দাবিতে সরগরম ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। আবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টেও একই দাবি করা হচ্ছে। বলা হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেননেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে দাবি পাকিস্তানি কোম্পানিকে সাবকন্ট্রাক্টরের কাজও দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর এমন তথ্য ভাইরাল হচ্ছে বেশি। প্রশ্ন হলো, এমন ভাইরাল তথ্যের বাস্তবতা কতটুকু, নাকি আদৌ এটি গুজব? সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে 12 এপ্রিল বিকাল 3টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনাগুলো আমাদেরকে প্রচার করা এবং আমাদের এইখানে উপস্থিত হওয়া সকল মানুষকে জানা এবং পালন করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ পদ্মা, মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো মিলে হিসেব করলে গোটা একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী। এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পেল বাংলাদেশ, নতুন করে কপাল পুল্ল ভারতের। ডক্টর ইউনূসের নতুন ম্যাজিকে কম্পন ধরল ভারতের। এদিকে আগামীকাল 12 এপ্রিল নতুন ইতিহাস হতে যাচ্ছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড বাংলাদেশের দখলে আসা ডক্টর ইউনূসের ম্যাজিকে ভারতের দেউলিয়া অবস্থা এবং আগামীকাল 12 এপ্রিল বাংলাদেশে নতুন ইতিহাস হতে যাওয়ার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ পদ্মা, মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো মিলে হিসেব করলে গোটা একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী। এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। মূলত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আয়তন বেড়ে চলেছে। যখন জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, ঠিক সে সময়ই বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়েও বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ। সমুদ্রের অথই জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগে উঠছে, গড়ে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড। দীর্ঘদিন ধরে শুধু ডোবার চর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চরভূমি ইতিমধ্যেই স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে 2-3 বছর ধরে জেগে থাকা এসব দ্বীপখণ্ড ভরা জোয়ারেও আর তলিয়ে যাচ্ছে না, বরং বাংলাদেশকে ডুবাতে ভারত যে পানি ছেড়ে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সুদূর ভুটান, নেপাল, হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে পথে প্রায় 1 বিলিয়ন মেট্রিক টন পলি বা সেডিমেন্ট বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলছে, যার বেশিরভাগ পলি মহী সোপান পার হয়ে গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছে। আর এখান থেকে সৃষ্টি হয় নতুন নতুন চর বা দ্বীপ।
এদিকে 1970 সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই 70-এর সাইক্লোনের বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। এছাড়াও দ্বীপের আকার বেড়ে গেলে তা বঙ্গোপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করার বিষয় তো ছিল। বিবাদমান বিরোধের মধ্যে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এরপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে। এরপর বসে থাকেনি বাংলাদেশ, কোস্ট গার্ডে 2টি গান বোট প্রেরণ করে। এরপর অস্ত্রের যুদ্ধে না জড়িয়ে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং দ্বীপটিকে নো ম্যানস ল্যান্ড ঘোষণা করে। তবে 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির কারণে দক্ষিণ তালপট্টি বা নিউ মুর আইল্যান্ডের কোনো অস্তিত্ব এখন আর নেই। দ্বীপের সম্পূর্ণ অংশ আবার সমুদ্রগর্ভে তলিয়ে গেছে। আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে 2 হাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরিমুকরি, চর ওসমান, চর কামাল, তারুয়া দ্বীপ, চর গাঙ্গুলিয়ার মতো নতুন চর জেগে উঠেছে। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর দেশে প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে। আর ভুটান, নেপাল, ভারত থেকে বয়ে আনা পলি বা সেডিমেন্ট এর সাথে 100 বর্গ কিলোমিটার নিত্য নতুন দ্বীপ জেগে উঠছে। কোনোটি স্থায়ী অবকাঠামো পেয়েছে। এ থেকেই বোঝা যায় সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশ একসময় ডুবে যাবে, এ ধারণাটা পুরোপুরি ঠিক নয়। তার কারণ প্রতি বছর নতুন নতুন দ্বীপ প্রাকৃতিকভাবে জেগে উঠছে এবং ভারত থেকে বয়ে আসা সেডিমেন্ট ক্রস ড্যাম বাঁধ দিয়ে আটকাতে পারলে আগামী কয়েক দশকে প্রায় 2,50,000 বর্গ কিলোমিটার ভূমি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সম্ভব, যা প্রায় ভারতের পশ্চিমবঙ্গের সমান ভূখণ্ড হতে পারে। তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোনো অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা তাদেরকে নেত্রী বলে। সেই নেত্রী অন্যায়ভাবে হাজতে আছে, এই হাজতে থাকে তাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মীর জাম্বাল বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খুঁজে বলছে আমি হরতালের লোক দেব না, আমি খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল রহমান মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে, জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন, ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে না। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হলে ক্ষমতা যাও, নির্বাচন হলে আমরা সংস্কার করবো। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কি আমি খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তৌপির ঘরের তৌপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা, এর বাইরে তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করবো, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। আজকে আমি চিন্তা করেছি আপনাদের সামনে আজকে গালিগালাজ করবো না, সংস্কার কর্মসূচি দিয়ে দিছে, আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই, যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখে ঢাকা শহরে। আমি কেন বলছি স্বাধীনতার 53 বছরে এরকম সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম বাংলাদেশে আমি কারো মুখ থেকে হতে শুনিনি, দেখিনি, এবং বাংলাদেশের জনগণও দেখিনি। আপনারা জানেন আমরা সকল বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে, সে যে দল, যে মত, যে আদর্শের, যে ধর্মের হোক না কেন, সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিশ্বের সকল মুসলমান। কিন্তু আজকের মুসলমানরা বিভিন্ন জায়গায় নিগৃহীত। বিশেষ করে এই মুহূর্তে আমরা সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছি যখন দেখছি একজন শিশু তার দেহকে আকাশে উঠতে হচ্ছে। মানবতা তখন আসলে কোনো জায়গায় বিন্দুমাত্র আছে বলে আর মনে হয় না। আজকের বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে এমন একটি ইস্যুতে, সারা বাংলাদেশের সকল ঘরানার আলেমরা ঢাকা শহরে উপস্থিত হচ্ছে, যেটা আসলেই আপনাকে আনন্দিত করবে, অনুপ্রাণিত করবে। এবং আমরা যে চাইলে অনেক কিছু পারি, বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ প্রয়োজনে দেশের স্বার্থে আমরা যে সবকিছুই করতে পারি, তার প্রমাণ হবে এই 12 তারিখে ইনশাআল্লাহ।
আপনারা জানেন আমাদের সম্পাদক মজলুম সাংবাদিক জনাব ডক্টর মাহমুদুর রহমান স্যার এবং আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন একজন মানব দরদী নেতা শায়েখ আহমদুল্লাহ সাহেবের সরাসরি নির্দেশনায়, তত্ত্বাবধানে, পরিচালনায় এবং তাদের আন্তরিকতার কারণেই তারা নীরবে নিবৃত্তি থেকে বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে একটি ওপেন স্পেস তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে তারা সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবং 12 তারিখে যেটা শাহবাগ থেকে হওয়ার কথা ছিল আপনার মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত, কিন্তু সেটাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকলে সেই প্রোগ্রামটা অভিমুখ হবে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এজন্যই করছি, বর্তমানে এই সরকার, আমাদের সরকার, এই সরকার জুলাই বিপ্লবের পরবর্তী একটি সরকার, এই সরকারের সকল ভালো দিক আমাদের সহযোগিতা করা উচিত বলে মনে করি। বাংলাদেশে যেহেতু এখন বিজনেস সামিট চলছে, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল প্রায় 550 জন নাগরিক এই দেশে অবস্থান করছে এবং 50টি রাষ্ট্রের অধিক মেহমান এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলে সেই দিক বিবেচনা করে সরকারকে সহযোগিতার উদ্দেশ্যেই স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমরা শাহবাগের পরিবর্তে এটাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আমাদের এই যাত্রা, পদযাত্রা, আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে সকল ঘরানার সকল আলেম, সকল সামাজিক ব্যক্তিত্ব, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্নভাবে যারা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন ধরনের সেলিব্রিটি যারা রয়েছেন, শিক্ষক, সুদী, ছাত্র, পীর, মাশায়েখ, ইসলামপন্থী রাজনৈতিক দল, স্বাভাবিক রাজনৈতিক দল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল ধরনের আলেমরা, সকল ধরনের পীর সাহেবরা এখানে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। ঢাকা শহর কেমন হবে, কিরকম ঢাকা শহরের চিত্রটা হবে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। অতএব 12 এপ্রিলের এই স্মৃতি বিজড়িত একটি জায়গায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য, কারণ আপনাকেও সাক্ষী দিতে হবে আমরা মজলুমের পক্ষে, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে, আমরা নিপীড়িত মানুষের পক্ষে, আমরা সকল অনাচারের বিরুদ্ধে, আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে, আমরা বিশ্বের বিভিন্ন মানুষকে যারা যেখানে নির্যাতিত করছে, অবহেলিত করছে, অপদস্থ করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবো একই সুরে, একই কণ্ঠে, একই সাথে, বাহুতে বাহুতে আমরা দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কণ্ঠ উঁচু করে তারপরে আমরা মানবতার জয়গান আমরা ছিটাবো এবং প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। অতএব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে লক্ষ লক্ষ মানুষের গণজামায়াত হবে, যেটা বাংলাদেশের ইতিহাসে এর পূর্বে আমার জানা মতে কেউ কোনো জায়গায় দেখাতে পারবেন না। বাংলাদেশের কাকে রেখে আমি কার কথা বলবো? বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত থাকবে। বিএনপি উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেবের পরিবার থেকে নায়েবে আমির উপস্থিত থাকার এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। এই জায়গায় মিজানুর রহমান আজহারি সাহেব উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের নির্দেশনায় এবং পরিচালনায় এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবের পরিচালনায়, নির্দেশনায় কওমিয়া, আলিয়া, পীর, মাশায়েখ সবাই এখানে উপস্থিত থাকবে। ডানপন্থী সকল ধারার এমনকি যারা মানবতার মুক্তির পক্ষে কিন্তু সেই ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত না, তারাও এখানে উপস্থিত থাকবে এবং একটি সর্বদলীয় মহা সম্মেলনে রূপান্তরিত হচ্ছে ইনশাআল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামে উপস্থিত থাকবো, সশরীরে আমরা সবাই যাতে উপস্থিত থাকতে পারি সেজন্য আল্লাহর দরবারে আমাদের সকলের সেফটি সিকিউরিটির জন্য দোয়া করতে হবে এবং সবাই প্রস্তুতি নিয়ে সকাল থেকেই এই ঢাকা অভিমুখে আপনাকে আসতে হবে, কারণ আমাদের প্রোগ্রামটা 3টায় থাকলেও সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে। অতএব সবাইকে সে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, এই আন্দোলন হচ্ছে একটি শান্ত, সুষ্ঠু, সুন্দর একটি প্রতিবাদ। এই প্রতিবাদে কোনো বিশৃঙ্খলাকারী, কোনো ষড়যন্ত্রবাদীরা কোনো ধরনের স্থান না পায়, প্রশ্রয় না পায়, সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে এবং কোনো আবেগতাড়িত, অতি উচ্চবিলাসী, কোনো দুষ্ট চক্রের লোকদেরকে এখানে স্থান দিয়ে কারো দোকান ভাঙচুর করা কিংবা বাস গাড়ি কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা কিংবা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম করা, সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। যদি কেউ এরকম কোনো মানুষদেরকে পান, সাথে সাথে তাদেরকে আইনের আশ্রয় দিয়ে দিবেন। আমাদের প্রত্যেকে সেখানে সতর্ক দৃষ্টিতে থাকবেন, কারণ এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুপ্তচর, দুষ্ট, বিদেশি, দেশি বিভিন্ন জায়গার ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়তে পারে। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নির্দেশনা যেভাবে দেওয়া হবে আপনাদের সেই নির্দেশনাই পালন করতে হবে। ব্যক্তিগত কোনো নির্দেশনা নেই, এটা কোনো দলীয় ফোরামের সমাবেশ নয়, এটা একটা দেশ, ওই দেশের পতাকা আপনার উচ্চ জায়গায় থাকবে, বাংলাদেশের পতাকা আপনার কাছে থাকতে পারে। এই দুই পতাকা নিয়েই আপনাকে উপস্থিত হতে হবে যদি আপনি সর্বোচ্চ পতাকা বহন করেন। এর বাইরে শান্তির স্লোগান, সাদা ব্যাস থাকতে পারে, কিন্তু আমরা এই শান্তিটাকে কোনো অবস্থায় অশান্তি করতে দিব না এবং সকল প্রকার আওয়ামী ষড়যন্ত্র কিংবা বিভিন্ন ষড়যন্ত্র যারা দেশ থেকে পালিয়েছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সতর্ক থেকেই আমাদেরকে সবাই মিলে আমাদের এই সুন্দর আয়োজনকে সফল করতে হবে। জনগণকে বুঝতে না দিয়ে ডক্টর ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য শুনে আপনার এরকম মনে হতে পারে এবং আরো কিছু সার্কামস্টেন্সিয়াল পারিপার্শ্বিক অনেক ঘটনা যদি আপনি একত্র করে মিলান, 2-4 মিলান, এরকম মনে হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণ এটা চায়, আমরা এটা চাই এবং এটার পক্ষে আমরা। হ্যাঁ, তবে কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক ছাড়া 5 বছর ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ সরাসরি সরকার করতে পারে না। এই কারণে তারা তাদের মনের মধ্যে ইচ্ছা থাকলেও জনগণকে সরাসরি বুঝতে দিতে চাওয়ার কথা নয়, কিন্তু ইশারায় কিন্তু বোঝাতে পারে কিংবা সেজন্য ইচ্ছা থাকা দরকার। আমি আগে শরীয়তের দলিল দিয়ে আলোচনা করেছি কেন প্রফেসর ইউনূসের চাওয়া উচিত যে না আমাকে 5 বছর ক্ষমতায় রাখুন এবং 5 বছর ক্ষমতায় থাকার চেষ্টা কেন তার করা উচিত। এটা আমি ক্ষমতা চাওয়া জায়েজ, গণতন্ত্র আছে, জনগণ চাইলে সেটা লেজিটিমেট করার উপায় খোঁজা প্রয়োজনে রেফারেন্ডাম দিয়ে, এই আলোচনা আমি অনেকবার করেছি। এখন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দিনভর ব্যাপক প্রশংসিত ছিলেন আজকে আমি যখন কথা বলছি, কারণ তিনি একটা জায়গায় সম্ভবত সিলেটে একটা প্রোগ্রামে গিয়েছেন, সেখানে তাকে লাল গালিচা তার জন্য বিছানো ছিল, ফুল টুল নানান কিছু, তিনি খেপে গিয়েছে এইসব লাল গালিচা এগুলো সরাও, এগুলো চলবে না, এভাবে রীতি ভেঙে দিতে হবে। এর মানে এই যে কাজের খবর না, এই লাল গালিচা ফর্মালিটিস ফুল টুল দিয়ে ভাবি বাদ দাও। এর মধ্য দিয়ে জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনেক প্রশ্ন ছিল, আপত্তি ছিল, অনেকে পদত্যাগের দাবি করেছেন, কিন্তু তিনি নীরবে নিভৃতে অত্যন্ত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছেন এবং অনেক কিছু সংশোধন করে আসছেন। তো দর্শক, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যেই মুহূর্তে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন, সবাই বলছে না এরকমই হওয়া উচিত। তিনি একজন ভিআইপি লোক, ফুল মন্ত্রী বা সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রীদের মধ্যে একজন, অথচ তার ড্রেস আপ দেখেন কতটা সিম্পল, কোনো ভাব নেই, কোনো লাল গালিচা ফুল টুল এগুলোতে বিশ্বাস করেন না। আর এই সরকার নিরহংকারী, এদের মধ্যে কোনো লোভ নেই, এরকম একটা ইমেজ ক্রিয়েট করার পর তিনি বললেন কি
এই সরকারকে আর 5 বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষ যে চায়, আমরা যে চাই, আমি যে কথাটা সকাল সন্ধ্যা বলি যে 5 বছর ক্ষমতায় রাখা দরকার, এগুলো সরকারের কানে গিয়েছে এবং মানুষ চায়, এটা বলার তাৎপর্য আছে। এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ কিন্তু একটা কথা বলেছিলেন বেশ কয়েক মাস আগে, যে এই 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর তো হাসিনা পতন হয়েছে, অতএব হাসিনার যে বাকি মেয়াদ, যেহেতু এই সংবিধান এখন আছে, অতএব বাকি মেয়াদ পূরণ করবে বিষয়, এরকম একটা কথা বলেছেন। পরবর্তীতে যদি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে সাধারণ মানুষ এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে চায়, এর মধ্যে দিয়ে এই সরকারের অনেকে 5 বছর ক্ষমতায় জনগণ রাখলে তাদের আপত্তি নাই, এই বিষয়টা স্পষ্ট হয়। এবং এই বিষয়টা জনপরিসরে এভাবে বলার নিঃসন্দেহে কোনো কারণ আছে। জনগণ চায়, এখন কিভাবে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, ট্রানজিশন গভর্নমেন্ট, জাতীয় সরকার হতে পারে, তারপর রেফারেন্ডাম হতে পারে, এই আলাপগুলো এখন সামনে আসবে। প্রথমে পিনাকি ভট্টাচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন, এরপরে শারজিস আলম 5 বছর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে আকাঙ্ক্ষা করেছেন, এরপরে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন যে 5 বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেহেতু চায়, আচ্ছা একটা সহজ প্রশ্ন উত্তর দেন, সাধারণ মানুষ চাইলে এর উপর কোনো ডেমোক্রেসি আছে? সাধারণ মানুষ চায়, পৃথিবীতে এর চাইতে বড় কোনো ম্যান্ডেট আর নাই, কিসের ভোট, কিসের নির্বাচন, ডিরেক্ট ডেমোক্রেসি। তো সাধারণ মানুষ চাই কিনা একটা এক্সপেরিমেন্ট করা হোক, যেহেতু সব দিক থেকে গতানুগতিক নির্বাচনের কোনো পরিবেশ এখন নেই এবং সাধারণ মানুষ যে আস্থা রাখছে এই সরকার যা করছে, যেটা স্বাধীনতার পর 1971 সালের পর কেউ করতে পারেনি, এই দ্বিতীয় স্বাধীনতার পর এই সরকার যা করছে, অতএব জনগণের চাওয়া অনুযায়ী একটা রেফারেন্ডাম দেওয়া যেতে পারে। কিভাবে 5 বছরের জন্য বৈধতা নেওয়া যায়, জাতীয় সরকার গঠন করলে তখন রেফারেন্ডামের প্রয়োজন হয় না। অতএব এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি মনে করি যে আমরা যারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, সেই চিন্তার এক ধাপ অগ্রগতি। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন আরো অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরো বাড়বে। হ্যাঁ, রাইট, অ্যাবসলিউটলি বেড়েছে। রমজান, ঈদ যতটা স্বস্তিতে আমরা দেখেছি ঈদের আগে পরে, এটা অবশ্যই বেড়েছে। এবং বিএনপি সন্ত্রাসীরা ধরা হচ্ছে, বিএনপি সন্ত্রাসীরা আরেক সন্ত্রাসী নেতাদের ছাড়িয়ে নিয়ে যায়, নিয়ে গেলেও বিএনপি সন্ত্রাসীরা তাদের ছাড়া পায় না, তাদেরকে ধরে আন্তঃজেলা পুলিশ নেটওয়ার্কিং এর মাধ্যমে ছাত্রদলের বড় নেতাদের ধরা হয়। এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। আগ্নেয়াস্ত্র ব্যবহার যেন রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায় আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন। অ্যাবসলিউটলি, এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই। দেখেন, এই বিষয়টা আমি একটা ব্যাখ্যা দিয়েছি। নরেন্দ্র মোদী নিজে বাঁচতে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন অনেক কারণের মধ্যে একটা, যেমন সালাউদ্দিন আহমেদের গুমের কেসে নরেন্দ্র মোদী ধরা পড়ার কথা, কারণ তার কনসেন্ট ছাড়া, রয়্যাল কনসেন্ট ছাড়া এভাবে গুম হতে পারে না। এরপরে আন্তঃরাষ্ট্রীয় গুম যেটা, এরপরে বাংলাদেশের যে বিডিআর হত্যাকাণ্ড বা সেনাবাহিনী হত্যাকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি সঠিক তদন্ত হলে ভারত ধরা পড়বে। সেখানে ভারত রাষ্ট্র হিসেবে তখন তো মোদী ছিল না, কিন্তু ভারত সরকার ধরা পড়বে। এই দুইটা জায়গা থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্ব নিয়ে যা বললেন আমিরাত প্রেসিডেন্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করলে এ মত প্রকাশ করেন আমিরাত প্রেসিডেন্ট। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করা হয়। এক সংক্ষিপ্ত মতবিনিময় সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সদয় অনুভূতির জন্য রাষ্ট্রদূত তারেক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের দেশটির প্রেসিডেন্টের প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি রাষ্ট্রদূত তারেক আহমেদ পুনর্ব্যক্ত করেন। উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা করে শেখ মোহাম্মদ সংগ্রহে আশাবাদ ব্যক্ত করেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। তিনি একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহ জ্ঞাপন করেন। সবশেষে তিনি তার শুভকামনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।